ডিরেক্টররা হুম, বিশেষভাবে রিকোয়েস্ট করে, মানে টিম ম্যানেজমেন্টকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছিল যে কুলদীপকে যেন ওই ম্যানচেস্টার টেস্টে খেলানো হয়, হুম, কিন্তু তাদের কথা শোনা হয়নি। বেশি বেশি রিলায়েবল মানে ব্যাটসম্যান হিসেবে পরিণত করেছে ও। হুম, হুম, আর এই যে ওর কামনেস অ্যান্ড কম্পোজার, এটা কিন্তু সব হুম, ফর্ম্যাটে দেখা যাচ্ছে। আমি যেটুকু ক্রিকেটটা বুঝি, আমার মনে হয় হুম। টিম ম্যানেজমেন্টের এখানে খুব একটা অবদান নেই। উইল উইল আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইল উইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। কেউ বলছেন যে এমন সিরিজ দেখিনি, কেউ বলছেন যে 2005-এর যে অ্যাসেজ তারপরে এত ভালো সিরিজ ইংল্যান্ডের মাঠে হয়নি। আহ, সবাই এক কথায় রোমাঞ্চিত বলা যায় বা মুগ্ধ এই সিরিজটা নিয়ে। যার যেরকম টানাপোড়েন হয়েছে সিরিজের প্রত্যেকটা ম্যাচে। তো তোমার তোমার মতামত কি এই এই সিরিজটা নিয়ে? পুরো সিরিজটা যে তুমি দেখলে, কেমন ক্রিকেট দেখলে, সেটা নিয়ে তুমি তোমার মতামত যদি একটু বলো। সিরিজটা তো নিশ্চয়ই খুব ভালো হয়েছে, মানে হুম, খুবই মানে কিনলি কন্টেস্টেড সিরিজ। মানে হুম, যে ম্যাচটা ভারত, মানে সেকেন্ড টেস্টে আর কি, মানে হুম, জিতে সমতা ফেরালো হুম। এজবাস্টানে, সেটাও যে খুব ওয়ান সাইডেড হয়েছে তা নয়। না। কারণ লাস্ট ডেতে যদিও বৃষ্টি, ওই জাস্ট বোধহয় প্রথম এক এক দেড় ঘন্টা বোধহয় খেলা বন্ধ ছিল। তারপর মানে ভারত ডমিনেট করলেও স্টোকস আর জেমি স্মিথের একটা পার্টনারশিপ, তার মানে তারপরেও, মানে জেমি স্মিথ আউট হওয়ার পরেও ইংল্যান্ড খানিকটা লড়ছিল ওই ব্রাইটন কার্স থ্রু দিয়ে। হুম, ক্রিস ওকস একটা খুব বাজে শট খেলেছিল ঠিক। রশিদ কৃষ্ণার উপরে। হুম, তারপরের টেস্টটা আমরা যদি দেখি, আহ, ভারত 82 ফর 7, হুম, 192 তারা করতে গিয়ে, হুম, তো সেখান থেকে যে ফাইট ব্যাকটা মাত্র 22 রানে হারা। হুম, মানে ফোর্থ টেস্টে 0 ফর 2 থেকে ওরকম ক্যারেক্টার দেখিয়ে কাম ড্র ব্যাক করা। করা, ড্র করা ম্যাচটা। লাস্ট টেস্টে তো এই সেদিনই হয়ে গেল। তো মানে ওটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, অনেক বলেন। লেখা হয়েছে, বলা হয়েছে। ওটা ঠিক। নিয়ে শুধু একটাই বলবো যে একমাত্র লাস্ট এই ওভাল টেস্টটাতেই মানে আক্ষরিক অর্থে আমরা যে ইংলিশ কন্ডিশনস যেটাকে বলে সেটাই দেখি। ঠিক। তা- তার আগে অত্যন্ত ফ্ল্যাট উইকেট, এমনকি লর্ডসের উইকেটটাও মানে শেষ দিনে মানে কিছুই আপ অ্যান্ড ডাউন এমন কিছু হয়নি। বা হয়তো ছিল ইংল্যান্ড বোলাররা মানে বেশি ফায়দা নিতে পারেনি, সেটাও হতে পারে, কিন্তু পিচটা স্লো ছিল লর্ডসের। এক্স্যাক্টলি। পিচটা স্লো ছিল। আমি আমি এখানে তোমাকে একটু অন্যরকম প্রশ্ন করতে চাই, তারপর আমি সিরিজের বাকি আলোচনায় আসছি। যেহেতু তুমি বললে ওভালের পিচটাই একমাত্র উইকেট যেখানে এই সিরিজে ইংলিশ কন্ডিশনটা আমরা ফেস করেছি, হুম। তোমার কি মনে হয় মানে এটা কি প্রি প্ল্যান্ড? এটা কি ইংল্যান্ড মানে ইসিবি এটা প্ল্যান করে গিয়েছিল? এবং যেহেতু ভারতের বোলিং এটা একটা মেনলি ছিল জসপ্রীত বুমরাহ নির্ভর শুরু থেকে যা মনে হচ্ছিল, এবং জসপ্রীত বুমরাহ তিনটের বেশি ম্যাচ খেলবেন না এটা অ্যানাউন্স করে দেওয়াটা কোথাও একটা গিয়ে, যে ওরা যখন দেখলো যে আর তো জসপ্রীত বুমরাহর হাতে ম্যাচ নেই, এবার আমরা ওই কন্ডিশনটা মানে ওই রকম পিচটা দিই। এবার তার সঙ্গে ওভারটাস কন্ডিশনটা অ্যাড হয়ে গেছিল, সেটা তো বাড়তি পাওনা। এটা কি মনে হয় কোথাও তোমার একটা মানে খুব সূক্ষ্ম পরিকল্পনার অংশ? এবং ভারতীয় ক্রিকেট দলের যে ম্যানেজমেন্ট এবং বোর্ডের একটা নির্বুদ্ধিতা, যে আগে থেকে তিনটে ম্যাচে বেশি খেলবে না বুমরাহ, এটাকে অ্যানাউন্স করে দেওয়া। এটা আমারও মনে হয়েছিল যে মানে মানে বোধহয় সিরিজ শুরু হওয়ার 1-2 সপ্তাহ আগে থেকেই বোধহয় অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছিল, এখান থেকে হ্যাঁ, যাওয়ার আগেই বোধহয় করে দিয়েছিলেন। মানে প্রেস কনফারেন্সেই বোধহয় অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছিল, মানে আমি যদি ঠিক ঠিক। মনে করে থাকি। ঠিক সেখানে এখন হয়েছিল। এবং মানে একটা পডকাস্টে এসেছিলেন যশপ্রীত বুমরাহ, সেখানেও তিনি বলে দিয়েছিলেন যে আমি তিনটে বেশি কনফিডেন্ট। তো বড্ড মানে এটা বড্ড তাড়াতাড়ি অ্যানাউন্স করে ফেলা হয়েছিল আমার মনে হয়। হুম, হ্যাঁ, ঠিক আছে, সিরিজ শুরু হওয়ার 2 দিন 3 দিন আগে অ্যানাউন্স করলে ঠিক আছে। হুম, তো মানে তুমি ট্যুরে এই মানে
যে বা দেশে সেটা খেলবে। অ্যানাউন্সমেন্ট করারই প্রয়োজন ছিল না। আমি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে আমি খেলাবো বুমরাকে, দ্যাটস অল। তিনটে খেলবে না, দুটো খেলবে না, চারটে খেলবে না বললেই পারতো। সেটা সেটাও ঠিক কথা, সেটাও ঠিক কথা, মানে আগে না বললে কি ক্ষতি হতো? কি ক্ষতি মানে হতো, তুমি এক্স্যাক্টলি। মানে মানে টু কিপ দ্য অপোজিশন গেসিং, সেটা হ্যাঁ করতে তো মানে কোনো দোষ নেই। আমি আমি একটা অদ্ভুত হয়ে গেলে সেটা হচ্ছে আমরা প্রয়াসই, এবং তুমিও কথাটাই বলো, বিসিসিআই ট্রান্সপারেন্সি নেই টিম সিলেকশন এবং যে কোনো বিষয়। রাত্রি 11টার সময় তার একটা স্টেটমেন্ট দিয়ে টিম সিলেক্ট করে, হ্যাঁ, অ্যাপ্লাই এই করে জায়গায় এটা হঠাৎ আবার করে ভালো। একটা অদ্ভুত ট্রান্সপারেন্সি কিন্তু দেখানো হলো। এবং সেটা হতে পারে যেহেতু নতুন ম্যানেজমেন্ট, মানে যেহেতু নতুন হেড কোচ, হুম, সেটা সেটা হতে পারে একটা কারণ। হ্যাঁ, কিন্তু ঠিকই, মানে তুমি এটা একদমই ঠিক বলেছো যে এটা না বললেই হতো। ঠিক। এত কিছু তাড়াতাড়ি মানে অ্যাটলিস্ট না পার্থক্য, বললেই হতো। এক্স্যাক্টলি। এত তাড়াতাড়ি না বললেই হতো এটা। যে ৩ টা এক্স্যাক্টলি। ম্যাচই বেশি খেলবে না। কি বলবো এখন? এখন আমরা তো কম বুঝি না ক্রিকেটটা। সেটাই। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ক্রিকেটটা খেলিনি কোনোদিনও। কিরম সেটাই। ব্যাট বল হাতে নিইনি কোনোদিনও। তোমার কমেন্টেও মানে 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 অনেক ধরনের জিনিসপত্র আসে, লেখা হয় যে কি বোঝে কে, মানে কারা এরা। এক্স্যাক্টলি। যাই হোক তো। অবশ্যই। অবশ্যই। আমি আবার হ্যাঁ, যদি সিরিজে ফিরি, সেটা হচ্ছে আমি তোমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি যে যখন ধরো বিরাট কোহলি, রোহিত শর্মারা রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিলেন এবং একটা এরকম ইয়াং টিম, একটা ইয়াং ক্যাপ্টেনের আন্ডারে গেল বা যাচ্ছে, সেই সময় তুমি কি ভেবেছিলে যে সিরিজটা এরকম 2-2 ভাবে হবে? এক। আর দুই হচ্ছে, সিরিজ চলাকালীন তোমাকে একবারও মনে হয়নি যে এই সিরিজটা ভারতের অন্তত 3-2 বা 4-1 জেতা উচিত, বা উল্টোটা ইংল্যান্ডেরও 4-1 বা 3-2 জেতা উচিত? কিন্তু একটা জিনিস তো, মানে আহ, হ্যাঁ, শুভমান, হ্যাঁ মানে এটা আমি অনেস্টলি বলবো, শুভমান গিল 4টে সেঞ্চুরি করবে, 700-র ওপর রান করবে, সেটা আমি ভাবিনি। কিন্তু এটাও এক্স্যাক্টলি। ভাবিনি যে এত ফ্ল্যাট উইকেট হবে ইংল্যান্ডে। এতটা ফ্ল্যাট উইকেট হবে আমিও চিন্তা করি, মানে মানে লিডসের, মানে লিডস টেস্ট, মানে মানে প্রথম টেস্টের ফার্স্ট ডেতে, হুম। মানে ওভারকাস্ট কন্ডিশন সত্ত্বেও কিছু মানে সেরকম কিছু হচ্ছে না, হুম। এতটা ফ্ল্যাট উইকেট। সে অ্যাশেজ মানে 2023 অ্যাশেজেও এরকম, মানে এরকম ফ্ল্যাট উইকেটই ছিল। হুম। হ্যাঁ, সেটাও হয়তো স্টার্ক কামিন্স আর হ্যাজেলউডকে আটকাবার জন্য। হুম। হ্যাঁ, তো মানে তো আরেকটু করে সিরিজটা ইংল্যান্ড হেরে যাচ্ছিল, কিন্তু সেটাও ঠিক। কোনো রকমে ওরা, মানে বরঞ্চ 2-0 পিছিয়ে 2-all করেছিল ওই ঠিক। সিরিজটা। হুম। হ্যাঁ, সামহাউ সেভ, মানে সামহাউ সেভ হয়। এবং সেটা তো ওই একটা বৃষ্টির নিশ্চয়ই মনে আছে, একটা একটা হ্যাঁ, বৃষ্টি সেই একটা বল ম্যাচটা ফিল্টার। অস্ট্রেলিয়াই বেঁচে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। 4th টেস্ট বোধহয় সেটা, সেটা অস্ট্রেলিয়াই বেঁচে। এতে কিন্তু যাই হোক, কিন্তু ইংল্যান্ড তো মনে হয় সুইপ করেছিল অ্যাশেজ, তা তো নয়। না, হ্যাঁ, না। ইংল্যান্ডকে সিরিজ বাঁচাতে হয়েছে। হুম। তো তো এটা, এই ফ্ল্যাট উইকেট বানানোটা মানে শুধুমাত্র বুমরা, মানে বুমরা থ্রেডটা মাথায় রেখে করা আমার মনে হয় না, কারণ ইংল্যান্ড, ওরা নিজেরাও জানতো যে যে ওদের দেশে আফটার স্টুয়ার্ট ব্রড অ্যান্ড জেমস অ্যান্ডারসন ঠিক। ভালো ফাস্ট বোলার উঠছে না। হুম। আর তখনও আর্চারকে নিয়ে অতটা মানে কনফিডেন্ট হতে শিওর ছিল না। কনফিডেন্ট ছিল না। হুম। আর আর্চার যে যে ফিরে এসে মানে যে সাংঘাতিক বোলিং করেছে তাও নয়। হুম। যদিও এটা মানে মানে এটা স্টোকস ম্যাকালামের একটা চরম নির্বুদ্ধিতা, ওভাল টেস্টে ওই টেস্টে ওকে না খেলানোটা, আর্চারকে। তো যাই হোক, তো মানে মানে এখন জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডের পর, আর যখন ওদের মার্ক বুড়ো ইনজিওর, হুম। তো সেই ইংল্যান্ড পেস অ্যাটাক প্লাস ক্রিস ফোক্সের, এটা আমি আগে অনেকবার তোমার সাথে বলেছি যে স্পিড খুবই কমে গেছে। ঠিক। হ্যাঁ, তো মানে যে ক্রিস ফোক্স 2021-এ ছিল, হুম। যখন শেষবার ইন্ডিয়া যায় ওখানে, তার ধারে কাছেও নেই। মানে ঠিক। মানে হোক্স দ্য বোলার, তার কথা বলছি। এক্স্যাক্টলি। তো আহ, তো এই ইংলিশ অ্যাটাক নিয়ে আমি খুব একটা ছিলাম না। আর আমার মনে হয়েছিল যে অ্যাটলিস্ট যদি কে এল রাহুল বা জয়সওয়াল বা ঋষভ পান্ত, এরা যদি, এই তিনজন যদি ঠিক মতো দাঁড়িয়ে যায়, তাহলে মানে, প্লাস আমার এটাও মনে হয়েছিল যে যে হয়- যে হয়তো একটা দুটো ইনিংসে করুণ নায়ারও ভালো হুম। করতে পারে। তো ও তো একটা বেশি হাফ সেঞ্চুরি করলো, মানে যদি স্টার্ট পেয়েছিল দু একটা ইনিংসে, তারপর তো সেটা মানে ভালোভাবে কাজে লাগাতে পারেনি। তো
তোমার কি মনে হয় ভারতীয় ব্যাটিং কে এটাও আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে আমি এটাই বলছিলাম যে এতটাও যে কোনো ফ্ল্যাট উইকেট হবে এটা এটাও এক্সপেকটেশনের বাইরে ছিল, ঠিক। সত্যি এক্সপেকটেশনের বাইরে ছিল এটা। ঠিক, কিন্তু ফ্ল্যাট উইকেট হওয়া সত্ত্বেও আমি তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা লাস্ট তিনটে মানে ইংল্যান্ড সিরিজের আগে যদি লাস্ট তিনটে সিরিজ দেখি, দেশের মাটিতে বাংলাদেশ, সেখানেও কিন্তু একটা ম্যাচ এরকম হয়েছিল যে রবীন্দ্র জাদেজা এবং অশ্বিনের একটা জুটি বাঁচিয়ে দিয়েছিল, মানে একটা ফার্স্ট ব্যাটিং টেস্টে বিপর্যয়। ফার্স্ট টেস্টে, ফার্স্ট চেন্নাইতে। ইনিংসে। এক্স্যাক্টলি। তো সেইখান থেকে তুমি যদি দেখো, পরপর তিনটে সিরিজে আমরা যেরকম ধারাবাহিক ভাবে ব্যাটিং ব্যর্থতা দেখেছিলাম বা অধারাবাহিক ব্যাটিং ভারতীয় ব্যাটিং কে দেখেছিলাম, সেখান থেকে হঠাৎ করে এই যে পরিবর্তন ভারতীয় ব্যাটিং, যেখানে লোয়েস্ট স্কোর ওই লর্ডসের সেকেন্ড ইনিংসটা, এবং ওই একটা ইনিংস বাদ দিলে বাকি সব কটা ইনিংসে কিন্তু মোটামুটি স্টেডি ব্যাটিং করতে দেখা গেছে, অ্যাটলিস্ট টপ অর্ডারকে। এই পরিবর্তনটার কারণ কি বলতো আমার মনে হয়? হ্যাঁ দেখো, একটা খুব খুব বড় ফ্যাক্টর হচ্ছে কে এল রাহুল। হুম, কে এল রাহুল সব ফরম্যাটে, মানে শুধু টেস্ট বলে না, হুম, সব ফরম্যাটে ওর মধ্যে একটা মানে যেটা দেখা যাচ্ছে একটা অদ্ভুত ধরন, মানে এটা খুব মানে মানে নিজেকে ও আরো অনেক বেশি বেশি রিলায়েবল মানে ব্যাটসম্যান হিসেবে পরিণত করেছে ও। হুম, হুম, আর এই যে ওর কামনেস অ্যান্ড কম্পোজার, এটা কিন্তু সব হুম, ফরম্যাটে দেখা যাচ্ছে। ঠিক। সেটা আমরা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, আর ওয়ানডেতে তো দেখেইছি। চ্যাম্পিয়ন্স অবশ্যই। ট্রফিতে কে এল রাহুল না থাকলে মানে হুম, হুম, ঠিক। ভারত চ্যাম্পিয়ন্স, ফাইনালে হয়তো উঠতোই না, হয়তো অবশ্যই, এবং ফাইনালে তার উঠতো আগে না। তুমি 2023 বিশ্বকাপে ধরো লোকজন ওই সেই ফাইনালের স্লো এক্সাক্টলি ইনিংসটার কথাই শুধু বলে, কিন্তু ভুলে গেলে চলবে না রাহুল দ্রাবিড়ের, সরি, বিরাট কোহলির সঙ্গে বিরাট কোহলির রাহুল সঙ্গে না অস্ট্রেলিয়া দাঁড়ালে ম্যাচ, অস্ট্রেলিয়া ম্যাচ বেরোতো না, ঠিক। ম্যাচ বেরোতো না। তারপরেও একটা দুটো ম্যাচ আছে যেখানে খেলেও ভালো খেলে দিয়েছিল। সো একদম একদম। অবশ্যই শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয় একজনের ক্ষেত্রে। হুম। কে এল রাহুল মানে মানে এটা আমার ওপিনিয়ন যদিও, হুম, জীবনের সেরা ফর্মে আছে এখন, ইন দ্য হুম, ফর্ম অফ হিজ লাইফ। হুম, যে ব্যাটটা করছে হুম, একদম পিকে ও। একদম। তো কে এল রাহুলের প্রেজেন্সটা একটা বড় ফ্যাক্টর সিরিজে। হুম, দুটো সেঞ্চুরি হলো বোধহয়, তাই তো দুটো সিরিজে? সেঞ্চুরি, একটা দুটো তো মিস করেছে 90 রানে আউট হয়ে গিয়ে, একটা বা দুটো তো হ্যাঁ মিস করেছে, হ্যাঁ মানে হ্যাঁ, গোটা ওই দিনের সেঞ্চুরি হলে যা খেলেছে তাতে গোটা দিনের সেঞ্চুরি নিয়ে ফেরা উচিত ছিল। হ্যাঁ, ওই ওভার এই বোধহয় ম্যানচেস্টারের সেকেন্ড ইনিংসে বোধহয় 80 কত ম্যানচেস্টার একটা করলো, 88 না 90, কত, 90। 90, হ্যাঁ 90। তার অলমোস্ট তিনটে সেঞ্চুরি হয়ে যাচ্ছে ও। হ্যাঁ। হ্যাঁ, ও এখন এইরকম মানে যে এত ভালো রিদমে প্লাস এরকম কম্পোজার, হুম, সলিডিটি, মানে আর কি অ্যাডজেক্টিভ আনবো এখানে, মানে তো আর তো কোনো অ্যাডজেক্টিভ আসছে না মাথায়। ঠিক। যা কে এল রাহুলের প্রেজেন্সটাও মানে টপ অর্ডারে একটা হিউজ ফ্যাক্টর ছিল, হিউজ ঠিক। ফ্যাক্টর, যেটা এবং খানিকটা আমি বলবো জয়সওয়ালকেও সাহায্য করেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং তার সঙ্গে আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ভারতীয় ব্যাটিং এ দীর্ঘদিন পর 4 নম্বর পজিশন থেকে ধারাবাহিকভাবে রান আসা এবং শুভমন গিলের 4 নম্বরে পিছিয়ে আসাটা এই কোথাও এটা একটা কাজ ভালো করে। move, এটা ভালো মুভ। কারণ বেশিরভাগ সময় মানে ওই তোমার ওভাল ম্যানচেস্টারের সেকেন্ড ইনিংস, ওভালে বোধহয় ফার্স্ট ইনিংস, হুম। এই দুটো ইনিংস বা লিডসের সেকেন্ড ম্যানচেস্টার ইনিংস। সেকেন্ড ইনিংস, ম্যানচেস্টার সেকেন্ড ইনিংসে তো সেঞ্চুরি। লন্ডনের দুটো টেস্টে সেইভাবে রান আসেনি বলা যায় বিরাটের, শুভমনের ব্যাট থেকে। না ও, আমি বলছি যে মানে ম্যানচেস্টারের সেকেন্ড ইনিংসে ও যখন নেমেছিল, হ্যাঁ, 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 হ্যাঁ তখন একদম বলটা হ্যাঁ, নতুন ছিল সেই একদম, মানে একদম, একদম। আমি সেই পার্সপেক্টিভে বলছি। হ্যাঁ, হ্যাঁ মানে তো হ্যাট্রিক বল সামলানো। হ্যাঁ, হ্যাট্রিক বল, রাইট, হ্যাট্রিক বল। তো মানে মানে against the new ball, মানে against the new ball also হি প্রুভড গিল কিন্তু হিমসেলফ। মানে ডিফেন্সিভলি এই সিরিজে গিলকে ওকে অনেক বেশি সলিড দেখিয়েছে, ঠিক। বেশি সলিড দেখিয়েছে। হ্যাঁ তুমি এটা বলতে পারো যে লর্ডসের উইকেটটা অতটাও হয়তো ফ্ল্যাট ছিল না কম্পেয়ার টু না, লিডস আহ, এজবাস্টন অ্যান্ড হ্যাঁ, ম্যানচেস্টার। ম্যানচেস্টার। ওভালের উইকেটটাও মোটামুটি হেল্প ছিল পেসারদের, অ্যাটলিস্ট ফার্স্ট দু তিন দিন তো ছিলই।
লাস্ট ডে তো খানিকটা দেখলাম, যেহেতু ওভারলেও কিন্তু তোমার ওকে যেহেতু ভালো ওভার লাগছিল, ছিল, ওই ওই মানে ওভারকাস্ট হয়ে গেছিল বোকার কন্ডিশনস। মতো রান আউটটা না হয়ে গেলে, আদারওয়াইজ ব্যাটিংটা কিন্তু হ্যাঁ, ভালোই লাগছে, কম খারাপ ব্যাটিং করছিল, লাগছে। হ্যাঁ, একদম খারাপ। হ্যাঁ, কিন্তু ওভারের সেকেন্ড ইনিংসে রান পায়নি। হুম হুম তো ওই এই কয়েকটা বাদে, এই কয়েকটা ইনিংস বাদে মানে গিল ডিফেন্সিভলি কে খুব সলিড লেগেছে। আর হুম। আনফোর্সড এরর অনেক কম করেছে। ইয়েস। এটা কিন্তু বড় একটা ফ্যাক্টর। আগে সেট হয়ে গিয়েও মানে উল্টো পাল্টা শট খেলে দিত, আউট সাইড অফ স্টাম্প হঠাৎ চালাতে যেত, হঠাৎ হুম স্টেপ মানে এই যেমন সিডনিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে হুম সেকেন্ড ইনিংসে যখন ওভার পান্থ একটা পার্টনারশিপ করার চেষ্টা করছিল, ওই বিউ সেটাই। ওয়েবস্টারকে হঠাৎ স্টেপ আউট করে হুম মারতে গিয়ে ইনসাইড এজ দিয়ে কট বিহাইন্ড হয়। হুম। এই শটগুলো অ্যাভয়েড করেছে ও। এগুলো তো আনফোর্সড এরর এগুলো। ঠিক। এই এবং তুমি জিনিসটা যদি দেখো, তুমি যদি সিডনির প্রসঙ্গ আনলে, সেই পন্থের কথাটা তুমি যদি দেখো, সেটা হচ্ছে দু একটা ক্ষেত্র বাদে মানে পন্থ কিন্তু এই ইনিংসে অনেকটা সময়, মানে যতটুকু খেলেছে আর কি, অনেকটা সময় কিন্তু নিজের স্বাভাবিক ক্রিকেটের বাইরে বেরিয়ে এসে খেলার চেষ্টা করছে। এটা প্রবণতন্ত্র তো দেখা যাচ্ছে, সেটা হেডিংলের সেকেন্ড ইনিংস যদি তুমি দেখো, বা লর্ডসে লিডসের যত। সেকেন্ড ইনিংস লিডসের সেকেন্ড ইনিংসে মানে ও যখন কে এল রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়তে এলো, সেই সময় হুম ইন্ডিয়ার লিড বেশি ছিল না। হুম হুম হ্যাঁ, তখন 110 না 112 লিড বোধহয় ইন্ডিয়া সেই সময়। হুম। হ্যাঁ, সেই সময়টা ও কিন্তু মানে নিজের ইনস্টিংটাকে অনেকটা কার্ভ করে তারপর মারতে আরম্ভ করে। ঠিক ঠিক, একদম। তো তো সেই দিক দিয়ে এই যে এই মানে 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 যে উইকেট না দেওয়ার এই ডিটারমিনেশনটা, সেটা এই লাইন আপে আমি দেখলাম যে মানে সেটা অনেক মানে বেশ কয়েকদিন পর দেখা গেল এটা। ঠিক। আর হ্যাঁ, জাদেজাকে অবশ্য নিয়ে, মানে অনেক হিসেবেই মানে অনেক হিসেবেই পাল্টে যেত যদি ইংলিশ কন্ডিশনস হতো আর ওদের বা দুই জেমস টিমে যদি অ্যান্ডারসন ক্যাচ স্টুয়ার্ট না ব্রড ড্রপ এভাবে করতো, থাকতো কি করে, মুখোমুখি বা হতো। অতগুলো ক্যাচ ড্রপ না হলে সেই, হ্যাঁ, অনেক ঠিক। হিসেবেই পাল্টে যেত। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, এখন যেটা হয়নি সেটা নিয়ে তো এ করে লাভ নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং জাদেজাকে নিয়ে আলাদা করে কথা বলছি না, পুরো সিরিজ জুড়ে জাদেজাকে নিয়ে যত কথা বলা হয়েছে, এবং যত কথা বোধহয় বলাও হ্যাঁ, হবে এই সিরিজ। হ্যাঁ, জাদেজাকে নিয়ে এই সিরিজের আগে অনেকে অনেক কথা বলছিল, কিন্তু এবার তারাও চুপ করে গেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বোলিং নিয়ে আমি তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বোলিং নিয়েও ভারতের অনেক কথা হয়েছে। তবে আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং বুমরা এই বিষয়টাকে এই সিরিজে কিভাবে দেখলে? বুমরার মানে তাকে মানে আমার একটা জিনিস একটু অবাক লাগলো যে মানে এই ফাইনাল টেস্টটা শুরু হওয়ার আহ, বোধহয় পরের দিনই আমরা একটা মানে বিসিসিআই তরফ থেকে একটা কমিউনিকেশন পাই, যেখানে বলছে যে হি হ্যাজ বিন রিলিজ ফ্রম দ্য ফাইনাল টেস্ট স্কোয়াড। হুম, ঠিক আছে, সে নয় হলো, হুম, কিন্তু তার এই তার বাদে হুম। কয়েকদিন বাদেই একটি ইংরেজি দৈনিকে একটি রিপোর্ট বেরোয়, মানে হাঁটু। তার হেডিংটা হচ্ছে, হ্যাঁ, তার হেডিংটা মানে সেখানে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া যে হ্যাজ বুমরা, মানে অন দিস লাইন্স হেডিংটা ছিল যে হ্যাজ বুমরা সাস্টেন্ড আ নি ইঞ্জুরি কোয়েশ্চেন মার্ক। হুম হুম। তো হঠাৎ নি ইঞ্জুরি কি করে হয়ে গেল, যদি বা হয়ে যে থাকে। রিপোর্টার লিখেছে, হ্যাঁ, সে আবার মানে সেফ সাইডে থাকার জন্য কোয়েশ্চেন মার্কও দিয়ে দিয়েছে হেডিংয়ে। মানে আমি জানি না সেটা মানে ঠিক কি ভুল। এখন এনসিএল লোকজনও এটা নিয়ে চুপ করে আছে। আচ্ছা। এখন চুপ করে থাকা আবার অনেক সময় মানে কি সম্মতি বলবো, লক্ষণ। সম্মতি জানানোরও হয়। ঠিক। কিন্তু এক্ষেত্রে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা মানে আহ, সেই খবরটা আমরা মানে এখনো বের করার পরিষ্কার। চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আচ্ছা সেটা আচ্ছা মানে এক্সাক্ট অ্যাকচুয়াল খবরটা কি সেটা বের করার চেষ্টা হচ্ছে করা। আচ্ছা আচ্ছা কিন্তু আমার নিজের মনে হয় যে নি ইনজুরি নয় এটা। আচ্ছা। এটা অন্য কোনো এটা অন্য কোনো কেস হয়তো, যেটা মানে হয়তো কেউ জানে, কিন্তু সেটা আহ, মানে পাবলিকলি বলে ফেললে হয়তো হয়তো তারা কেস খেয়ে যেতে পারে, সেই জন্য বলছে না। আচ্ছা। আমিও বলছি না তোমার ইয়েতে, কারণ মানে জিনিসটা খুবই ডেলিকেট আর কি। ওকে ওকে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম।
আরেকটা বিষয় বলো, সেটা হচ্ছে যে পুরো সিরিজ জুড়ে যে আলোচনা হলো কুলদীপ যাদবকে না খেলানো এবং ওয়াশিংটন সুন্দর পারফরমেন্স, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো? ওয়াশিংটন সুন্দর তো অ্যাটলিস্ট ব্যাট হাতে তো প্রুভ করেছে, বল হাতেও মানে তুমি বলতে পারবে না খুব খারাপ করেছে। না। লর্ডসের সেকেন্ড ইনিংসে 4টে উইকেট, হুম। যদিও তার মধ্যে রুট আর স্টোকসের উইকেটটা মানে একদম থ্রো করে দেওয়া, কিন্তু যাই হোক 4টে উইকেট পেয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেয়েছে উইকেট। হুম। আর ব্যাট হাতে তো কি বলবো, কিছু বলার নেই। ওই ছয়গুলো মানে আমি অবশ্যই। সেঞ্চুরি ছেড়ে দিচ্ছি ম্যানচেস্টারে, ওই হুম। ছয়গুলো না মারলে ভারত হেরে যেত। ঠিক ঠিক ঠিক, একদম একদম। এবার কিন্তু এটা ঠিকই যে এই সে আমি এই দিন দুয়েক আগে কুলদীপ। একটা খবর পেলাম আচ্ছা। যে সিলেক্টররা হুম। বিশেষভাবে রিকোয়েস্ট করে, মানে টিম ম্যানেজমেন্টকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছিল যে কুলদীপকে যেন ওই ম্যানচেস্টার টেস্টে খেলানো হয়, হুম। কিন্তু তাদের কথা শোনা হয়নি। আচ্ছা আচ্ছা। ম্যানচেস্টারে যে ধরনের পিচ ছিল, আমার মনে হয় কুলদীপ সেখানে হয়তো এফেক্টিভ হতে পারতো, কারণ ও বল রাইট হ্যান্ডারকে যখন বোলিং করছে, মানে হি ক্যান টেক দ্য বল অ্যাওয়ে হুম। অ্যাজ ওয়েল অ্যাজ ব্রিং ইট ইনটু দ্য ব্যাটসম্যান। হুম। এটা একটা ফ্যাক্টর তো হতেই পারতো, হয়তো ইংল্যান্ড অত রান অবশ্যই। করতে নাও পারতো ঠিক কুলদীপ খেললে। ঠিক ঠিক। হ্যাঁ, তুমি এটা বলতেই পারো যে আহ, এখন ওয়াশিংটন সুন্দর যেভাবে ব্যাটিংটা করে সেটা কুলদীপ পারতো না হয়তো, কিন্তু না, সেটা পারতো না, বা উল্টোটাও ভাবা যেতে পারে, হয়তো ওই উল্টোটা, রানটাই হ্যাঁ, প্রয়োজন পড়তো না। ওই এক্সট্রা এক্স্যাক্টলি, ফাংশন যে রানটা, সেটাই তো প্রয়োজন পড়তো না। কারণ হতো না ইভেন্চুয়ালি দেখো, তখন। না, আমার ওয়াশিংটন সুন্দর সম্পর্কে কোনো খারাপ অনুভব নেই। ওয়াশিংটন সুন্দর না, না, এখানে তো কেউ ডিসেন্ট কারো প্লেয়ার। এগেন্স্ট নয় এখানে। হ্যাঁ হ্যাঁ, ডিসেন্ট প্লেয়ার। এখানে তো কেউ বক্তব্য হচ্ছে এজেন্ডা নিয়ে তোমাকে কথা একটা বলতে আসেনি, সোজা কথা। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে তোমাকে টেস্ট জিততে হলে 20টা উইকেট তো তুলতে হবে। একদম, এটাই 20টা কথা। উইকেট তোলার মতো পোটেনশিয়াল তো, বা তোলার মতো বোলার তোমার আছে কিনা তোমার ফার্স্ট ইলেভেনে, সেটা তো কোথাও একটা ম্যাটার করে। যদি সেটা ম্যাটার করে, তাহলে তো বলতে হয় যে এখানে একটু ডিফেন্সিভ টিম সিলেকশন বা ডিফেন্সিভ তো এটা। বটেই, ডিফেন্সিভ তো বটেই একদমই। দেখো, একই কথা আবার বলতে হয় যে এজবাস্টনে ওই পিচে বেন স্টোকস টস জেতার পর যদি বোলিং না নিয়ে ব্যাটিং নিত, এক্স্যাক্টলি আমার মনে হয় না এক্স্যাক্টলি। মানে ইন্ডিয়া খুব সুবিধা করতে পারতো। ঠিক কারণ আগে ব্যাট করলে ইংল্যান্ডও ব্যাট মানে মানে অ্যাটলিস্ট 450 করতো, আর কিছু করুক না কেন। ঠিক। আর দেখো, সত্যি কথা বলতে, যে যতই যাই বলুক না কেন, আমরা একটা হিরোইক জয় পেয়েছি ওভারে, সেটা নিয়ে সবাই খুব ভালো মুডে রয়েছে। এবং আমার কথায় কারোর মুড খারাপ হলেও কিছু করার নেই। কিন্তু 3-0 ফর 3, 3-0, 3 ফর 3, 374 চেস করতে গিয়ে ওই জায়গা থেকে ম্যাচ হারবে, এটা বড় টিম হারবে না আজকের দিনে। বড় টিম হারবে না, এক্স্যাক্ট। ঠিক আছে, সেটা হারবে ইংল্যান্ড না, হেরেছে। হলেও হারবেই না। হ্যাঁ, এবার সেটা না অস্ট্রেলিয়া হলে হলে, সাউথ আফ্রিকা হলেও হয়তো হারতো না এটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং সাউথ আফ্রিকা মানে হলেও হারতো 90s না। এর ভারতকে হয়তো আমরা মাঝে মধ্যে এরকম ম্যাচ হারতে দেখতাম, অবিশ্বাস্য হয়ে ম্যাচের আগে। তখন তো, হ্যাঁ, তখন তো অত স্ট্রং ছিল না ভারত, তখন বিসিসিআই অত হুম। স্ট্রং ছিল না। এক্স্যাক্টলি। তো সুতরাং, এখন বিসিসিআই ক্রিকেটের শেষ কথা বলে। এক্স্যাক্টলি, এবং সুতরাং এইখানে দাঁড়িয়ে আমার মনে হয় মানে এই জয়টা হয়তো কোথাও একটা গিয়ে আহ, সঠিক চিত্রটা হয়তো তুলে ধরতে দিল না। এটাও এটাও কিন্তু একটা বড় জায়গা থেকে যায়। একদমই দিল না, একদমই দিল না। আমি মানে সেদিন এক সিলেক্টরের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমি নামটা হুম। খুব অবভিয়াসলি নেওয়া যাবে না। হুম। হুম। মানে উনি বলেই ফেললেন যে মানে যে এই টিম যে এই টিম ম্যানেজমেন্টে অ্যাট প্রেজেন্ট কিছু লোকজন খুব লাকি, আর কিছু লোকজনটা কে তুমি বুঝতেই পারছো, আমার নামটা বলার এক্স্যাক্টলি। দরকার নেই। খুব লাকি। অবশ্যই। টিম ম্যানেজমেন্টের প্রসঙ্গ যখন তুললে, তখন তোমার কি মনে হয় এই টিমটা মানে 2-2 করে আসার পেছনে নেগেটিভ ভাবে এবং পজিটিভ ভাবে দুভাবেই আমি তোমাকে জিজ্ঞেস করছি, টিম ম্যানেজমেন্টের অবদান কতখানি? দেখো, আমার আমি যেটুকু ক্রিকেটটা বুঝি, আমার মনে হয় হুম। টিম ম্যানেজমেন্টের এখানে খুব একটা অবদান নেই। হুম। এখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে ইন্ডিয়া সিরিজটা মানে সিরিজটা ড্র করতে পেরেছে, হুম। কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। সেকেন্ড টেস্টে শুভমন গিলের টেস্ট ওরা, হুম। আর অ্যান্ড অবভিয়াসলি আকাশ রবীন্দ্র দেখতে জাদেজা, দেখতে। এবং আকাশদ্বীপের স্পেল, আকাশদ্বীপের স্পেল, সিরাজ অফ হুম। ফার্স্ট ইনিংসে পরের দিকে কাম ব্যাক করে। ঠিক। তো
আর ওভালটা তো কি বলবো, ইংল্যান্ডের চোকিং আর সিরাজের লাস্টের গিফটেড, হ্যাঁ, সিরাজ প্লাস সিরাজের গিফটেড। পিছনেও ভালো ওভার করেছে। হ্যাঁ, হ্যাঁ, তো মানে সব কিছুকে আউটশাইন করছে হচ্ছে ইংল্যান্ডের চোকিং। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। আমি মানে আমি যত বড়ই দেশভক্ত মানে দেশভক্ত হই না কেন, এটা যদি আমি কি না মানি যে ইংল্যান্ড চোখ করেছে, তাহলে হ্যাঁ, আমি খেলাটাই বুঝি না। ঠিক লিস্ট আমি এটাই বলবো। ঠিক, এক্স্যাক্টলি। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে মানে ফোর্থ ফোর্থ স্টেট টেস্ট সিরিজ সিরিজ ডিফিট জিতে। অফ দ্য ড্র সেটাকে অ্যাভয়েড করা গেছে। এবার অর্থাৎ তুমি, সামনে হুম, না এটাই বলছিলাম যে এবার সামনে এখন হোম সিরিজ তো অতটা হ্যাঁ অতটা কঠিন হবে না। হ্যাঁ, মানে নিউজিল্যান্ড বাদে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা সিরিজ বাদে আগামী বেশ কিছু, মানে বোধহয় ডব্লিউটিসি তেই একটাই, মানে এই সাইকেলে বোধহয় একটাই অ্যাওয়ে এরপরে সিরিজ, ওয়েস্ট বড় ইন্ডিজ অ্যাওয়ে সাউথ সিরিজ। আফ্রিকা, হ্যাঁ, এরপরে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা, সেটা তো দেশের হোম মাঠে আমি সিরিজ বলছি। অ্যাওয়ে সিরিজ এই সাইকেলে আর দুটো রয়েছে, একটা শ্রীলঙ্কার আর এগেনস্টে নিউজিল্যান্ড আর একটা নিউজিল্যান্ডের এগেনস্টে, মানে নিউজিল্যান্ড বাদে বাকি এই শ্রীলঙ্কা কবে এই আছে? এই- হ্যাঁ, শ্রীলঙ্কাটা কবে? শ্রীলঙ্কাটা বোধহয় 26-এর শেষের দিকে। ও 26-এর শেষের দিকে। হ্যাঁ, ও তাহলে তো আগস্ট অনেক বা দেরি, ওইরকম একটা টাইম, আগস্ট বা তাহলে তো বছরখানেক অনেক বাদে। দেরি। আচ্ছা, হ্যাঁ তাহলে তো অনেক দেরি হবে, অনেক দেরি। হ্যাঁ, মানে এই সাইকেলে তোমার একটাই কিন্তু কঠিন বিদেশ সফর রয়েছে ডব্লিউটিসি তে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে। নিউজিল্যান্ড। অর্থাৎ বাকিটা সেম। কিন্তু একটা ফ্যাক্টর আছে, আমি হুম ওয়েস্ট ইন্ডিজ ছেড়ে দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ তো মানে যদি হুম, সামহাও বোলিং ভালো করে ও ব্যাটটা করতে পারে না ঠিক। বা করতে চায় না, যাই হোক। সাউথ আফ্রিকার এগেনস্টে এ তো ইডেন গার্ডেন্সে নভেম্বরে। নভেম্বরে খেলায় মানে এবং ইডেনের যিনি কিউরেটার উনি প্রায়ই বলে থাকেন যে এখানে যে ব্ল্যাক সয়েল মানে ব্ল্যাক সয়েলের মানে যে ইউজ করা। ধরনের এখানে র্যাঙ্ক টার্নার এখানে বানানো খুব মুশকিল, তাহলে তো আন্ডার প্রিপেয়ার্ড উইকেট হয়ে যাবে। হুম, সেই পিচে যদি সামহাউ সাউথ আফ্রিকা আগে ব্যাট করে তুমি কি হবে বুঝতেই পারছো। ঠিক। হ্যাঁ, ফোর্থ ইনিংস ইন্ডিয়াকে খেলতে হবে। হুম, কিন্তু সেকেন্ড টেস্টেও যেটা গৌহাটিতে স্লটেড যেটা, সেখানেও যদি দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে এবং যদি সামহাউ 350 প্লাস করে দেয়, তাহলে হুম, কিন্তু অতটা ইজি নাও হতে পারে। ঠিক ঠিক। কারণ কেশব মহারাজ 2018-19-এ যেরকম বোলার ছিল, ইজ এ ফার ইমপ্রুভ বোলার অ্যাট দিস স্টেজ, মাচ ইমপ্রুভ বোলার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যাই হোক, তো মোটের ওপর শেষ প্রশ্ন, তুমি এই সিরিজটায় ভারতীয় টিমের পারফরমেন্স কে এক কথায় কি কি বলে ইয়ে করবে, ডিফাইন করবে? ডিটারমিন্ড, অনেক ডিটারমিনেশনটা ডেফিনেটলি দেখিয়েছে, ওকে, এটা বলতেই হবে। অনেক অনেক ধন্যবাদ সায়ক, আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি আশা করি তোমাকে অন্য অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ পার্থ।